আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি পারভিন মিতু এবং এর সাথে রয়েছে আমি নীরা ফেরদৌস। শুধু দেশে নয়, দলের মধ্যেও গণতন্ত্রের চর্চা বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরে হবে গণতন্ত্রকে পদে পদে বাধাগ্রস্ত হয়েছে, তাই গণতন্ত্রের ভিতকে মজবুত করে তোলার আহ্বান জানান তারেক রহমান। আর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শুধু ভোটের অধিকার নয়, দেশের মানুষের খাদ্য, বস্ত্র সহ স্বাস্থ্য সহ সব মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। তারেক রহমানই হবেন দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। রুদ্র রফিকের সহায়তায় বিস্তারিত মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের কাউন্সিল ও নির্বাচন উপলক্ষে রাজধানীর কাকরাইল উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অডিটোরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠানে চিকিৎসকদের সঙ্গে যোগ দেন বিএনপি নেতারা। কাউন্সিল পরিচালনা কমিটির সম্মানিত আহ্বায়ক। এতে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও ঔষধ নীতির সমালোচনা করেন বিএনপি মহাসচিব। বর্তমান সরকারের যিনি সহকারী উপদেষ্টা আছেন চিকিৎসা স্বাস্থ্য মন্ত্রণালয়ের, তিনি এমন কতগুলো ব্যবস্থা আইন দিচ্ছেন যাতে করে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। 18 কোটি মানুষের স্বাস্থ্য সেবা একটা বড় বিশাল একটা দায়িত্ব বলে আমি মনে করি সরকারের, যে কোনো নেতার। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নয়, আমাদের ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ কান্ডারি, ভবিষ্যতের আমাদের প্রধানমন্ত্রী আজকে এখানে বসে আছে। আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপির প্রতি দেশের মানুষের অনেক প্রত্যাশা, তারা একটি ভালো পরিবর্তন দেখতে চায়। গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে। সেটি বাংলাদেশের সকল পর্যায়, স্থানীয় সরকার পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত, এবং অবশ্যই দলের ভেতরে সকল পর্যায়ে, সকল ইউনিট পর্যায়ে পর্যায়ক্রমিকভাবে আমাদেরকে চেষ্টা করে গড়ে তুলতে হবে। দেশের সব খাতে জবাবদিহিতা নিশ্চিতে গুণগত পরিবর্তনের গুরুত্ব তুলে ধরেন তিনি। বিএনপি এবং বিএনপির সাথে যেই সমমনা রাজনৈতিক দলগুলো ছিল, যাদেরকে নিয়ে বিএনপি রাজপথে আন্দোলনে ছিল, যাদেরকে নিয়ে বিএনপি চেষ্টা করেছে স্বৈরাচারকে হটাতে, জনগণের বুক ভরে শ্বাস নেওয়ার একটি পরিবেশ তৈরি করতে, সেই রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে বিএনপি 31 দফা বা রিফর্ম দিয়েছিল। দেশে গণতন্ত্রের প্রক্রিয়া চালুর পথে বাধা দূর করতে ও দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারেক রহমান। প্রত্যেকটি সদস্য, আহ্বায়ক কমিটির প্রত্যেকটি সদস্যকে। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। দেশে কয়েকটি দল আছে যারা মুখে নির্বাচনের কথা বললেও তাদের অন্তরে নির্বাচন ঠেকানোর পরিকল্পনা। এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সালাউদ্দিন আহমদ বলেছেন, পতিত ফ্যাসিস্ট সরকার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। আর স্থায়ী কমিটির আরেক সদস্য মঈন খান বলেছেন, আওয়ামী লীগ পরাশক্তিকে ব্যবহার করে আবারও ক্ষমতায় আসার চেষ্টা করছে, যা কখনোই এদেশের মানুষ হতে দেবে না। রাকিব হাসানের রিপোর্টে দেখুন এরই বিস্তারিত। শনিবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জাতীয় নিরাপত্তা বিষয়ক সেমিনারের আয়োজন করে সিএসটিআরএফ। সেমিনারে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, স্বাধীনতার বিপক্ষের শক্তি দেশকে বিভক্তির চেষ্টা করে যাচ্ছে। আমরা যদি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতাকে বজায় রাখতে চাই, তাহলে সবাইকে আমাদের বাংলাদেশের সিটিজেন হিসেবে সেই অধিকারের মধ্যে কনস্টিটিউশনালি ধারণ করতে হবে এবং সেই প্রচেষ্টা নিতে হবে, এবং যাতে করে আমাদের মধ্যে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কোনো রকমের কোনো ষড়যন্ত্র কার্যকর না হতে পারে, সেই জন্য সবাইকে, যারা সচেতন মহল, তাদের সবাইকে চেষ্টা চালাতে হবে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাসাস আয়োজিত আলোচনা সভায় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশের মানুষ ভোট দেওয়ার জন্য 17 বছর অপেক্ষা করেছে। ভোট বানচালের সব ষড়যন্ত্র দেশের জনতা ঐক্যবদ্ধভাবে রুখে দেবে। জনগণ চায় একটি নির্বাচিত সরকার, একটি অনির্বাচিত সরকার। হাসিনা সরকার ছিল 3 টার্মে 15 বছর অনির্বাচিত সরকার ক্ষমতায় ছিল। কি অবস্থা দেশের করেছে এক আল্লাহ জানে, দেশের মানুষ জানে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর স্মরণ সভায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে জিম্মি করে শেখ পরিবার লুটপাট করেছে। বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যদি বিএনপি সরকারে আসে, আমি
রূপগঞ্জবাসী না হয়েও আমি আপনাদের কাছে দাবি জানাই, সেই বীজের পাশে নতুন একটি বীজ হচ্ছে। আমি দাবি জানাই, আপনারা যদি ইনশাআল্লাহ বিএনপি সরকারের দায়িত্বে আসে, আপনারা দাবি করে সেই বীজের নামকরণ মতিন চৌধুরী সাহেবের নামে। রাকিব হাসান, RTV, ঢাকা। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বিকেলে রংপুরে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি এই তথ্য জানান। এর আগে সকালে রংপুর বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি জানান, বিগত নির্বাচন প্রক্রিয়ায় জড়িতদের বাদ দিয়ে নতুন লোক নেওয়া হবে। ভোটে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় নির্বাচন কমিশন প্রস্তুত আছে বলেও জানান তিনি। জাতির কাছে দেওয়া প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষা করতেই কাজ করছে ইসি। তফসিলের আগে পরে ভোটের জন্য যে সময় রয়েছে তার মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। এক্ষেত্রে অবশ্য বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে নেওয়ার পরামর্শ তাদের। এছাড়া পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিয়েও সংশয় প্রকাশ করেন বিশ্লেষকরা। খান আলামিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রধান উপদেষ্টার চিঠি পেয়ে নির্বাচনী ট্রেনে উঠে গেছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার জন্য একটি সময়সীমাও জানিয়ে দিয়েছে তারা। ফলে তফসিলের আগে প্রায় 4 মাস প্রস্তুতি আর তফসিলের পর ভোটের জন্য 2 মাস সময় পাবে কমিশন। এর মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলে মনে করেন রাজনীতি ও নির্বাচন বিশ্লেষকরা। তফসিল থেকে ইলেকশন ডে পর্যন্ত এই সময়টাকে বাড়ানো, কারণ ইলেকশন কমিশনের প্রচণ্ড চাপ পড়ে যায়, নানাভাবে চাপ পড়ে যায়। এই জন্য আমরা বাড়ানোর প্রস্তাব করেছিলাম। সো ইলেকশন কমিশন সেইভাবে এগোচ্ছে। আমার মনে হয় তারা ঠিক পথে আছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে, বিশেষ করে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে একটি সুষ্ঠু নির্বাচন সম্পূর্ণ করতে পারবেন বলে আশা করছি। তবে বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশয়ে তারা বলেন, এ থেকে উত্তরণ ঘটাতে হবে। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কি কি ঝুঁকি আসতে পারে, কি কি রিস্ক আসতে পারে এবং এই রিস্কগুলো কীভাবে অ্যাড্রেস করা হবে, এরকম একটা ম্যাপিং এক্সারসাইজ করা দরকার। করার পরে তারপরে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। বর্তমান সরকারকে নির্বাচনের তফসিল ঘোষণার আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। বর্তমান যে পুলিশ, র্যাব এবং সেনাবাহিনী রয়েছে তাদেরকে আরও সক্রিয় করতে হবে। এবার প্রবাসীদের ভোটের আওতায় আনছে কমিশন। পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটের ব্যবস্থা করা হবে। এই সময়ের মধ্যে এত সংখ্যক প্রবাসীকে ভোটের আওতায় আনা কঠিন উল্লেখ করে পাইলট হিসেবে কয়েকটি দেশকে বাছাই করার পরামর্শ বিশ্লেষকদের। এটা শুরু করতে হয় পাইলটিং করে। ইলেকশন কমিশন যদি এখন চিন্তা করে হয়তো 2টা, 3টা, 4টা, 5টা দেশে পাইলটিং করা। কারণ হচ্ছে যে যদি একসঙ্গে সব করতে যায় তাহলে এটা এলোমেলো হয়ে যাবে, এবং এরকম এলোমেলো হয়ে 2-1টা দেশ প্রবাসী ভোটিং শুরু করে আবার বাতিল করে দিয়েছে। নির্বাচন কমিশন থেকে পোস্টাল ব্যালট তাদের কাছে প্রেরণ করার পর সেই পোস্টাল ব্যালট তারা কতদিনের মধ্যে বা কোন সময়ের মধ্যে নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসারের কাছে প্রেরণ করবেন তার একটা সময়সীমা নির্ধারণ করবেন। নির্ধারণ করে অবশ্যই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার ব্যবস্থা করা সম্ভব। নির্বাচনকে গ্রহণযোগ্য করে তুলতে বেশি সংখ্যক নিরপেক্ষ পর্যবেক্ষককে আমন্ত্রণ জানানোর উপর গুরুত্ব আরোপ করেছেন বিশ্লেষকরা। খান আলামিন, RTV, ঢাকা। গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত 7 আসামির 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে গাজীপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে পুলিশ 10 দিনের রিমান্ড আবেদন করে। বিচারক মোহাম্মদ আলমগীর আল মামুন আসামিদের প্রত্যেকের 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড প্রাপ্তরা হলেন কেটু মিজান, তার স্ত্রী পারুল আক্তার, আলামিন, স্বাধীন, শাহজালাল, সুমন ও ফয়সাল হাসান সাব্বির। এছাড়া আরেক আসামি আরমান পলাতক রয়েছেন, তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। এর আগে দুপুরে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শহীদুলকে কিশোরগঞ্জের ইটনা উপজেলা সদরের পুরাতন বাজার থেকে গ্রেপ্তার করেছে র্যাব। তাকে পরবর্তীতে আদালতে তোলা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ভিত্তিক ছাত্র রাজনীতি স্থায়ীভাবে নিষিদ্ধ হবে কিনা তা নিয়ে আলোচনা শুরু করেছে কর্তৃপক্ষ। তবে একে প্রত্যাখ্যান করে সাংবিধানিক অধিকার চর্চার সুযোগ রাখার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল। আর মৌখিক ও দিক নির্দেশনাহীনতার নিষেধাজ্ঞাকে গুরুত্বহীন আখ্যা দিয়ে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান ছাত্র শিবিরের। অরণ্য গুফুরের রিপোর্ট।
ছাত্রদলের হল কমিটি ঘোষণাকে কেন্দ্র করে শুক্রবার রাতে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে হলে রাজনীতি নিষেধের গেল বছরের হল প্রভোস্টের নেওয়া সিদ্ধান্ত বহাল থাকার কথা জানান উপাচার্য। হল পর্যায়ে তবে সাধারণ শিক্ষার্থীরা চান স্থায়ী সমাধান। তাদের দাবির পরিপ্রেক্ষিতে শনিবার প্রক্টোরিয়াল বডির মিটিং বসে প্রশাসনিক ভবনে। আরও কয়েকটি মিটিংয়ের পর সিদ্ধান্তে পৌঁছানো যাবে বলে মনে করেন উপাচার্য। ফ্যাসিস্ট আমলের ছাত্রলীগের নিপীড়নের কারণে হলগুলোয় বর্তমানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করাকে অযৌক্তিক মনে করে ছাত্রদল। গেস্ট রুম গণরুম কালচার চালু না করার প্রতিশ্রুতিও দেন ঢাবির সাধারণ সম্পাদক। হল রাজনীতির কাঠামো কিভাবে হবে, কেমন হবে সেটি নিয়ে আলাপ আলোচনা হতে পারে, কিন্তু আমার রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার, যেটি বিগত 15 বছর ধরে ক্ষুণ্ণ করা হয়েছিল, যেটি বাধাগ্রস্ত করা হয়েছিল, যার বিপরীতে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের শত শত নেতাকর্মী গুম খুন এবং শহীদ হয়েছে, সেই অধিকার পুনরায় আমাদেরকে আবার বাধাগ্রস্ত করা কিংবা সংকুচিত করার আরেকটি ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি। আর সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীর মতকে সম্মান জানানোর আহ্বান ইসলামী ছাত্র শিবিরের। সবার সাংবিধানিক অধিকার চর্চার পরিবেশ নিশ্চিতের দাবিও তাদের। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মৌখিক ঘোষণার প্রতি আমরা আস্থা রাখতে পারি না। এই দিক থেকে আগের বিষয়গুলো পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখন দ্রুততম সময়ের মধ্যে যেটা উচিত সেটা হচ্ছে প্রত্যেক স্টেক হোল্ডারের সাথে বসে সবার ঐক্যমতের ভিত্তিতে একটা লিখিত ফরম্যাটে নিয়ে আসা, যে ফরম্যাটে যে রাজনীতি করতে চাইবে না তারও যেমন অধিকার হরণ হবে না, যে রাজনীতি করতে চাইবে তারও সাংবিধানিক অধিকার হরণ হবে না। তবে সব সংকট কাটিয়ে ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা দুদলেরই। অরণ্য গফুর, RTV, ঢাকা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 3 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 325 জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত 24 ঘন্টায় ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে 66 জন, চট্টগ্রাম বিভাগে 54 জন, ঢাকা বিভাগে 49 জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 33 জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 62 জন, খুলনা বিভাগে 14, ময়মনসিংহ বিভাগে 6 ও রাজশাহী বিভাগে 41 জন। চলতি বছর মোট মৃত্যু হয়েছে 98 জনের। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বাড়ছে মৃতের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এবছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 23,220 জন রোগী, যার মধ্যে মৃত্যু হয়েছে 95 জনের। চিকিৎসকরা বলছেন, জ্বরের সাথে যে কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালের শরণাপন্ন হতে হবে। আর অনেক রোগীর দাবি, সিটি কর্পোরেশন সহ দায়িত্বশীলদের গাফলতিতেই বাড়ছে ডেঙ্গু। জাকারিয়া খানের রিপোর্ট। মহাখালীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্ধারিত কোভিড ও ডেঙ্গু হাসপাতালের 3 তলায় ডেঙ্গু রোগীদের জন্য নির্ধারিত ওয়ার্ড, আর ওয়ার্ডের সামনেই বালতির জমে থাকা পানিতে দেখা মিলবে প্রমাণ সাইজ মশাদের। ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন শত শত মানুষ, যাদের মধ্যে জ্বর, তীব্র মাথা ব্যথা, পাতলা পায়খানা, রক্তক্ষরণ সহ খিচুড়ির মতো উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে বেশিরভাগই। জ্বর, সর্বশরীর ব্যথা, গিরায় গিরায় ব্যথা। রিপোর্ট আছে ডেঙ্গু সিমটম আছে, আর প্লাটিলেট কমে গেছে। আমার ইমার্জেন্সি ভর্তি দিয়েছে, আমি খিচুনি উঠছিলাম, আমার স্যালাইন দিয়েছে, তারপরে দিয়েছে, ইনজেকশন দিয়েছে। রোগীরা বলেন, দায়িত্বশীলদের অবহেলাতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। কোন জায়গা থেকে কামড়াইছে, বাসার থেকে না অফিস থেকে, কিন্তু জ্বর আসছে অফিস থেকেই। একটা না বৃষ্টি আপনার ওই যে চিপা চাপায় পানি জমে রয়েছে, আপনার সিটি কর্পোরেশনের অবহেলা, ওরা কোনো কাজই করে না। 2-4-6 মাসের মধ্যে ওরা কোনো মেডিসিন দিতে আছে। চিকিৎসকরা বলছেন, জ্বরের সাথে অন্য কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে। গুরুত্ব দিয়েছেন মশার কামড় এড়াতে মশারি ব্যবহার, শরীর ঢেকে রাখা সহ সার্বক্ষণিক সতর্ক থাকার বিষয়ে। রোগীর যদি জ্বর থাকে এবং অনেক বেশি জ্বর থাকে, হাই গ্রেড ফিভার কিংবা লো গ্রেড ফিভার, আপনি 1 দিন বা 2 দিন অপেক্ষা করেন। তারপরেও যদি মনে হয় যে না, রোগীর কিছু অ্যালার্ম সিমটম আছে, যেমন তীব্র মাথা ব্যথা অথবা অনেক লুজ মোশন হচ্ছে, তারপরে বমি হচ্ছে, তাহলে দেরি করবেন না। আপনার নিকটস্থ যে কোনো হাসপাতাল, যে কোনো ডাক্তারের কাছে আপনি যান। আপনার বাসায় যদি প্রেশার মাপার সুযোগ থাকে, আপনি লক্ষ্য করে দেখেন যে তার প্রেশারটা ড্রপ করছে কিনা, কোথাও কোনো ধরনের রক্তপাত হচ্ছে কিনা, দাঁতের গোড়া কখনো কখনো নরম
কালো পায়খানা হচ্ছে কিনা এটা আমরা বুঝি না, মহিলাদের ক্ষেত্রে মাসিকের পরিমাণটা অনেক বেশি হচ্ছে কিনা এবং এগিয়ে এসেছে কিনা। এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের হার গত বছরের তুলনায় কম থাকলেও ক্রমেই বাড়ছে সে পরিসংখ্যান। তাই আগামীর দিনগুলোতে এই সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে দরকার সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতা। জাকারিয়া খান, RTV, ঢাকা। চট্টগ্রামে ৯,৮০০ কোটি টাকা খরচের পরও জলাবদ্ধতার ভোগান্তি থেকে মুক্তি পাচ্ছেন না নগরবাসী। মাঝারি কিংবা ভারী বৃষ্টিপাত হলেই নগরের নিম্নাঞ্চল ডুবে যাচ্ছে। এতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। তাদের অভিযোগ, নগরের নালা নর্দমা খালগুলো দখল ও আবর্জনায় ভরাট হলেও এই বিষয়ে তেমন কার্যকর পদক্ষেপ নেই সিটি কর্পোরেশনের। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। ২০১৭ সালে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। প্রথম দফায় ৫,৬১৬ কোটি টাকা ব্যয়ে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ শুরু হয়। সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় কয়েক দফায় ব্যয় বাড়িয়ে এ প্রকল্পের খরচ দাঁড়িয়েছে ১৪,৩৮৯ কোটি টাকা। এরই মধ্যে প্রকল্পের প্রায় ৬৮% অর্থ ব্যয় করেছে কর্তৃপক্ষ। এত টাকা খরচের পরও মাঝারি বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে নগরীর নিম্নাঞ্চল। এতে ক্ষুব্ধ নগরবাসী। অনেক কুমোর পানি, এক কুমোর ভরে পানি থাকা দেখা যাচ্ছে না, অনেক কষ্টে এটা নিয়ে যাচ্ছে, কোনো কাজ করতেছে না। প্রত্যেকটা জায়গা মুরাদপুর ডুবাই ফেলছে, ওদিক দিয়ে বদ্দার ডুবাই ফেলছে। কষ্ট করে আসতেছে, এটা আমাদের অফিস টাইমে নষ্ট হচ্ছে। হাসপাতালে যাচ্ছি কিন্তু আমাদের বিপদের মুহূর্তে আমরা তাড়াতাড়ি যেতে পারতেছি না। 4টি প্রকল্পের মধ্যে সবচেয়ে বেশি ৫,০৫৭ কোটি টাকা ব্যয় হয়েছে চট্টগ্রাম শহরের খাল পুনর্খনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পে। খালগুলো সব প্রপার ওয়েতে সম্প্রসারিত হয় না, একটা খালের কাজ বাকি আছে, আর কিছু স্লুইস গেটের কাজ বাকি আছে। তো ওগুলো হয়ে গেলে কিন্তু আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়া সহ, আবার আবাসিক এলাকা সহ, মা ও শিশু হাসপাতাল সহ, চাকতাই, রাজাখালী সহ এসব বিশাল এলাকা কিন্তু কোনো পানি উঠছে না। জলাবদ্ধতা নিরসনে ৮,৬২৬ কোটি টাকা ব্যয়ে নগরীর ৩৬টি খাল সংস্কার করা হয়েছে। চশিক মেয়র বলছেন, টাকা খরচ হলেও হয়নি পরিকল্পিত উন্নয়ন। এখানে যে দুর্নীতি হয়েছে এটাও অবশ্যই আমাদেরকে ধরে নিতে হবে। 50% কাজ জলাবদ্ধতার হয়েছে, এখনো 12 খালের 10% কাজ বাকি রয়ে গেছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আরো 15টা খাল বাকি রয়ে গেছে। আমাদের সিটি কর্পোরেশনে এখনো 21টা খালের সংস্কার করার জন্য দায়িত্ব দেওয়া হয়নি। আরো 1 বছর 2 বছর সামগ্রিক অর্থ লাগবে কমপ্লিট জলাবদ্ধতার হাত থেকে মুক্তি পেতে হলে। জনদুর্ভোগ কমিয়ে জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণের পাশাপাশি নগরবাসীকেও সচেতন হবার আহ্বান সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, RTV। যোগ্য দল পেলে জোট করার সম্ভাবনা আছে জানিয়ে এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, তারা 300 আসনেই প্রার্থী দেবেন। দুপুরে রাজধানীর FDC-তে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, প্রার্থী ও ভোটারদের ভূমিকা নিয়ে ছায়া সংসদে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের বাংলাদেশে পুশ ইন করার আহ্বান জানান। প্রতিযোগিতায় বিজয়ী হয় ঢাকা কলেজ, পরাজিত দল ঢাকা কমার্স কলেজ। পিআর যদি করা হয় তাহলে পার্লামেন্ট কার্যকর থাকার সম্ভাবনা আছে, আদারওয়াইজ পার্লামেন্ট একদিকে ঝুলে যেতে পারে। একটা দলের হাতে যার 40% ভোট আছে সেও দেখা যাবে 280 সিটও পেয়ে যেতে পারে। কার সাথে গেলে আমার দলেরও সম্মানও রক্ষা হয়, আমার ইমেজও রক্ষা হয়, সেরকম কোনো জোটের যদি আমরা আমাদের জন্য ফেভারেবল, সুইটেবল মনে করি, আমরা তাদের সাথে জোট করব। আদারওয়াইজ আমরা সকল আসনে প্রার্থী দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। নির্বাচন কমিশনের প্রধানের কাছে বলতে চাই যে আপনি যদি এই নির্বাচন কমিশনের রিপোর্টিংয়ের ক্ষেত্রে যারা কাজ করবেন তাদেরকে যদি আপনি সঠিকভাবে রিপোর্ট করতে দেওয়া সুযোগ তৈরি করে না দেন, যে নির্বাচন কমিশন বিটে সম্পৃক্ত বা সাংবাদিকরা আপনাকে লাল কার্ড দেখিয়ে দেবে, আপনাকে নির্বাচন যে কভার করার সেটি বর্জন করবে। বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে মধুমতি ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং কনফারেন্স। বগুড়ার বনানী এলাকায় ব্র্যাক লার্নিং সেন্টার কনফারেন্স হলরুমে রাজশাহী ও রংপুর অঞ্চলের এজেন্টদের অংশগ্রহণে দিনব্যাপী এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। এ সময় এজেন্ট ব্যাংকিং ব্যবসার বর্তমান অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনিয়াজ চৌধুরী ও উপব্যবস্থাপনা পরিচালক আরফ ফজলুর রহমান।
অনূর্ধ্ব-20 নারী এশিয়া কাপ ফুটবলে মূল পর্ব নিশ্চিতে কাল শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। লাওসের ভিয়েন্তিয়ানের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3টায়। শেষ ম্যাচে হার এড়িয়ে মূল আসরের টিকিট নিশ্চিত করতে চায় আফিদার সাগরিকারা। নাজমুস সাকিবের রিপোর্ট। অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী দল। স্বাগতিক লাওসের বিপক্ষে দাপুটে জয় নিয়ে নারী এশিয়া কাপের বাছাই পর্ব শুরু করে পিটার বাটলারের শিষ্যরা। বাঘিনীদের কাছে পাত্তা পায়নি শক্তিশালী তিমুর লেস্তেও। তাদের বিপক্ষে একচেটিয়া আধিপত্যে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের মেয়েরা। এশিয়া কাপের মূল আসরে পা রাখতে হলে এবার বাংলাদেশকে টপকাতে হবে দক্ষিণ কোরিয়া প্রাচীর। তবে শেষ ম্যাচের আগে রিফ্রেশমেন্টের জন্য অনুশীলনের চেয়ে রিকভারি সেশনেই মনোযোগী ছিল বাঘিনীরা। দুইটা ম্যাচে আলহামদুলিল্লাহ ভালো খেলে মাঠ থেকে ফিরে এসেছি। আর একটা ম্যাচ দক্ষিণ কোরিয়া যদিও অনেক শক্তিশালী টিম, আশা করছি ভালো একটা ম্যাচ উপহার দিতে পারবো। গ্রুপ পর্বে টানা জয় নিয়ে শীর্ষে থাকা আফিদাদের মিশন শেষ ম্যাচে হার এড়ানো। কাঙ্ক্ষিত জয় না আসলেও ড্রয়ের মাধ্যমে মূল আসরের টিকিট কাটতে পারবে বাংলার মেয়েরা। তবে হারলে অপেক্ষা করতে হবে অন্য গ্রুপের ফলাফলের উপর। নাজমুস সাকিব, RTV। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতে সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।